তোমার লজ্জা করে না সাহেব? ভদ্র ঘরের বউদের এইভাবে লাঞ্ছনা করো। আমি এক গরিব চাষিকে এখানে নিয়ে আসছিলাম বিচার দেওয়ার জন্য। এখানে এসে এখন দেখতে পাচ্ছি তুমি কি কি করো। ইউ নেটিভ স্কাউন্ড্রেল! তোমার সাহস কি করিয়া হয় তুমি আমার কুটিরে প্রবেশ করিয়াছো? খবরদার সাহেব! এই চাবুক যদি তুমি ওঠাতে পারো তাহলে আমিও পারি। মুক্তার বাবু, গোলক চাষিকে নিয়ে আসুন। নবীর বাবা, আমাকে রক্ষে করো বাবা। জোর করে নীলের দাদন করিয়েছে এই সাহেব। মা, দারিকাকে আবার কেমন দেখাচ্ছে? এখন কি আর কাউকে দেখার মতো মনের অবস্থা আছে ছোটখুকি? মিথিন মশাই সাহস করে যে কথাখানা এই নাটকের মধ্যে তুলে ধরেছেন তা দেখার পর সত্যি সত্যি সবকিছু ভুলে গিয়ে ইচ্ছে করছে এই গরিব চাষিদের পাশে গিয়ে দাঁড়ায়, তাদের সব দুঃখ দুর্দশা দূর করি। আমি একটু কম জমি দিয়েছিলাম নীল চাষের জন্য, তাই আমাকে বৃদ্ধ বয়সে হাজত বয়সে যেতে হচ্ছে। আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে এই সাহেব। গোলকচন্দ্র, তুমি নিজ হইতে আমাদের হাত থেকে দাদন লইয়াছি। না না, ডু ইউ রিমেম্বার দ্যাট? হুজুর, খুশি মনে কোনো চাষি দাদন নেয় না। তাদের চাষের জমি হাত থেকে বেরিয়ে যায় নীলের দাদন নেওয়ার সময়। তারা অন্য কোনো চাষ করতে পারে না, তাদের ঘরে ভাত থাকে না। আর আপনি বলছেন খুশি মনে দাদন নিয়েছেন গোলক খুড়ো? সাহেব, তোমার এই ঘর বাড়ি, তোমার নীলের কারখানা, চাষিদের কাছ থেকে কেড়ে নেওয়া জমি, সব যদি আমরা কেড়ে নিই, পারবে? পারবে তুমি কিছু করতে? পারবে সাহেব? আজ নাটকের এইটুকু অংশই আপনাদের সামনে দেখানো হলো। সম্পূর্ণ নাটকটি তৈরি করে মঞ্চস্থ করার মতো সময়ও আমাদের হাতে ছিল না, কিন্তু এইটুকু দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অত্যাচার কোন পর্যায়ে পৌঁছেছে। আমি সকল চাষিদের উদ্দেশ্যে বলছি, আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। গ্রামে গ্রামে নীল চাষ বন্ধ করতে হবে। একে কর্তা, ছোট মুখে বড় কথা কইছি। নীল চাষ না করলি আমাদের জমি ঘর সব পুড়ে যাবে। হ্যাঁ, এমনিতেই আমাদের পেটে ভাত জোটে নে। রতনে কষ্ট আমাদের সহ্য করতেই হবে। নদীতে আমরা নিজেদের বাহিনী গড়ে তুলছি। একটা জিনিস মনে রাখো, নিজেদের লড়াই নিজেদেরই লড়তে হয়। বিশ্বাস মহাশয়, আইন কানুন কিন্তু নীলকর সাহেবদেরই পক্ষে। এই মুহূর্তে যদি দাদন নেওয়ার পর কেউ নীল চাষ না করে, তাহলে কিন্তু ওরা চাষিদের বন্দিও করতে পারে, হাজত বাসও করাতে পারে। এই সময় যদি প্রতিবাদ করে নীল চাষ বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওদেরই মরতে হবে। মথুরা, আমি একখানা প্রস্তাব দিতে চাই। এ শুধু লড়াই নয়, আমাদের পেট থেকেই রক্ত ঝরবে এই দেশ থেকে নীল চাষ বন্ধ করার জন্য। চাষিরা অনেক কাল ধরে এই অত্যাচারের শিকার। চাষিরা যদি একজোট হয়ে নীল চাষ বন্ধ করে, তাহলে জমিদারদেরকেও এগিয়ে আসতে হবে।
চাষিদের বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে সেই মামলা সামাল দেবে জমিদাররা। আমরা কোম্পানির সঙ্গে কথা কইব এই আইন বদলানোর জন্য। প্রয়োজনে আমরা বিলেতের রানীর কাছে আবেদন করব, কিন্তু একজোট হয়ে আমাদের কি প্রতিবাদ করতেই হবে। আজ আমরা এখানে সকলে প্রতিজ্ঞা করব যে আমরা এই গরিব চাষিদের পাশে দাঁড়াবো, তাদের দুঃখ দুর্দশা ঘোচাবো। সকলে একজোট হয়ে আমরা প্রতিবাদ করব। আমরা এক একজন এক এক ভাবে এই লড়াইতে যোগদান করব, কিন্তু আমাদের উদ্দেশ্য এক হবে। সকলে রাজি তো? হ্যাঁ রানীমা, আমরা রাজি। একসঙ্গে সবাই মিলে লড়াই করলে নীলকর সাহেবরা বিদায় নেবেই। যা দেখি পেছনে একখানা পাথরে আগুন নিয়ে যা। তোমরা এসো আমার সঙ্গে। আজ আমরা এখানে সবাই মিলে শপথ করব, আমাদের সন্তানরা যেখানেই কষ্ট পাবে সেখানে আমাদের পরাণের ভয়, আমাদের হাজত বাসের ভয় সবকিছু কাটিয়ে উঠতে হবে। আমরা সবাই মিলে শপথ করছি, আমাদের দেশ থেকে এই কুপ্রথা আমরা দূর করবই। নতুন হাওয়া জাগরণের নব জোয়ার জাগরু, নব জাগরণের জোয়ার উঠবু। জয় মা, জয় মা। ওরি দে, তো চন্দন মাটা হলো, দে দেখিনি। ঠাকুরপো, এই নাও পুজোর নৈবেদ্য। জয় মা, জয় মা। এনে তোরা দুজন বেলপানাটা খেয়ে নে দেখি, গদায় আর হৃদে পুজোটা করে নি। মা, এখন ওই বেলের পানার কালো গলা দিয়ে নামবে? ওহ হৃদে, কাল রেত থেকে 10 বার একই কথা বলে চলেছিস। গদায়ের যা মনে হয়েছিল তেমন ধারায় উত্তর দিয়েছে মুখার্জি মশাইকে। সে তো দিয়েছে, তো বে ঠিক আর হলো না। এমন দ্বারা উত্তর শুনে কেউ মেয়েকে মামার হাতে দেবে নাকি? দেবে গো ভাগ্নে, দেবে, খুব দেবে। আরে বাপু, অবিদ্যের কথা কইলে তারে ঠিক কথাটা কইতে হবে নে। আর আমি 10 পার করে তো কইছি, এই বে কেউ আটকাতে পারবে না। হোক তবে, আমরা আর কি কইব, হোক। সবসময় এমন পাগলামি করলে চলেনি ছোট মামা, চলেনি। সবখানে তার সেজুবাবু থাকবেন না যে তোমার পাগলামির দায় নেবে। রামেশ্বর বাবু, রামেশ্বর বাবু, রামেশ্বর বাবু। আরে আপনারা এত সকাল সকাল?
আমাদের ক্ষমা করে দেবেন রামেশ্বর বাবু। আমার ভুল আমি গতকাল রাতেই বুঝতে পেরেছি। যে মেয়ে এসেইছে গদাধরের ঘরণী হবে বলে, তার ভাগ্য আমি কি পাল্টাবো? বলছি সঙ্গে করে আমি একেবারে আমাদের কুলপুরোহিত ভট্টাচ মশাইকে নিয়ে এলুম আগে। বিয়ের দিনক্ষণ একেবারে পাকা করে যাবো আজ আমি। কি হলো কি গায়ে? তোমরা সকলে এমন চুপ করে খেলে কেন? শাক বাজাও, উলু দাও গো, উলু দাও। বাজাবই তো। আসুন আসুন, হ্যাঁ আমি তো ভাবতেই পাচ্ছি না এইসব কি ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ ও দিদি, মা কই? একবার ডাকো তারে। মা তো সকাল সকাল শিব মন্দিরে গেলে। ও গদাই, মেয়ের নাম কর। এসো এসো। জয় মা, জয় মা, জয় মা। থাক 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 বাবা, থাক। তোমাকে কি বলে আশীর্বাদ করব বাবা? শুধু আমার মেয়েটিকে একটু দেখো, ভালো রেখো। ও যে আমার বড় আদরের মেয়ে, বড় আদরের মেয়ে। তিনি তো স্বয়ং সারদা, সরস্বতীর মতো জ্ঞান তার ভেতরে, আর তার পা যেন নক্কি ঠাউরনের পা। তারে কে আর দেখবে? তিনি তো সকলরে দেখতে চেয়ে সকলে। সারদা ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। এ তো কোনো সাধারণ মেয়ে নয়। ঠিক বলেছো বাবা। থাক বাবা। ঠিক এই কারণেই আমার নাতনির সঙ্গে তোমার বিবাহ ঠিক করা যায়নি। আমার নাতনি তো রক্ত মাংসের মানুষ। তোমার জন্য যে স্বয়ং ঈশ্বরের রূপ এই ধরাধামে এসেছেন। ও দিদি, দিদি আমাদের তো সকলের মিষ্টি মুখ করাতে হবে নাকি? হ্যাঁ ঠিক করেছিস বউ। আমার না বিশ্বাসই হচ্ছে না বউ, জানিস। তবে আমার ঠাউরপোর শুরু থেকে কিন্তু এই একই কথা কয়ে আসছে। থাক থাক, আর প্রণাম করতে হবে না। বলছি দাদা, তুমি ভট্টাচ মশাইকে নিয়ে বিয়ের দিনক্ষণ দেখো গে। আমি রামেশ্বর বাবুর সঙ্গে একটু অন্য কথাগুলো সেরে নি বরং। আসুন আসুন, ও রে লক্ষ্মী, নিয়ে যাও না দেহের। আসুন 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 আসুন। বসুন বসুন।
দাদা দাদা গো, আমি তবে যাই, হ্যাঁ পুজোটা সেরে নি। নে না, এখানে তোর কি কাজ? হ্যাঁ যা দেখিনি। বেশ বেশ বেশ। জয় মা, জয় মা। বসুন, একখানা ভালো দেখে দিন ঠিক করুন ভট্টাচার্য মশাই। দেখুন দেখুন, শেষে কিনে আপনি এ বের পুরোই তোলেন। মার যে কি লীলে বোঝাবার। দেখুন দেখ মা, দেখ দেখ কেমন তোর ইচ্ছেতে সব কিছু হচ্ছে। দেখ দেখ তুই মা, বিয়ে হয়ে গেলে আমি আবার দক্ষিণেশ্বরে ফিরবো তো মা। মারে কত কাল আমি তোর ওই আলো করা রূপ দেখিনি মা, কত কাল দেখিনি। জয় মা, জয় মা, জয় মা। এমনভাবেই মূর্তির সঙ্গে কথা বলে নাকি আপনার ভাই? আগে হ্যাঁ, কেন না আপনাদের কখনো মনে হয়নি যে এ বিকারের লক্ষণ? আগে ঈশ্বরের ওপর ভক্তি প্রকাশের লক্ষণও তো হতে পারে। আমার ভাই আর 5 জনের মতো নয় মাধব বাবু। দাদা তো স্থির করেই ফেলেছেন যে বিবাহ এই পাত্রের সাথেই হবে। কাল রাত্রে উনি আবার স্বপ্নও পেয়েছেন। স্বপন? কেমন তার স্বপন? আগে স্পষ্ট দেখলুম জানেন, গদাধর দাঁড়িয়ে রয়েছে, তদ্গত ভাব ঠিক যেন ঈশ্বরে বিলীন হয়ে আছে। আর আমার ছোট্ট শারদামা তার পায়ের সামনে বসে ভক্তি ভরে বিয়ের সাজে। মা যেন আমাকে স্পষ্ট দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে, এই দেখ, এই দেখ, এই জুটি আমি গড়েছি, একে তুই আলাদা করবার কে? মা জগদ্ধাত্রী আমার চক্ষু খুলিয়ে দিলেন, মা জগদ্ধাত্রী আমার চক্ষু খুলিয়ে দিলেন। নিন একটু মিষ্টি মুখ করুন ভট্টাচার্য মশাই। রোশো বাবু, আগে বের দিনক্ষণটা স্থির করতে দাও, বুঝতে পেরেছ? বৈশাখের শেষের দিকে বের তিথি আছে, বুঝতে পেরেছ? তো ওই জ্যৈষ্ঠী মাস তো মল মাস হবে না, আমার মনে হয় বৈশাখের শেষের দিকেই বিবাহের দিন স্থির করা হোক। দিদি শুনলে, দিন তো প্রায় এসেই গেল, সময় যে আর হাতে নেই। ঠিক করেছিস বউ, আর তো মাত্র কটা দিন। আমি একটু মেজো মামাকে জানিয়ে আসি। মেজো মামা, মেজো মামা, হ্যাঁ ও মেজো মামা, বলি এই বৈশাখ মাসের শেষের দিকে একখান দিন ঠিক হোক। বৈশাখ মাস? হ্যাঁ বেশ, তো তাই কর না। বেশ বেশ বেশ। বৈশাখ মাস বাবা, হ্যাঁ একটু এদিকে আসুন। হ্যাঁ চলো চলো। বলছিলাম, বলো, আমাদের পরিবারের মধ্যে কন্যাপণের প্রথা আছে সে তো আপনি জানেন, যদিও দাদা বলেছেন মানে এসবের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি দাদাকে বোঝালাম যে এ আবার কি করে হয়, কারণ আপনাদের আত্মীয় স্বজনের সামনে আপনাদেরও তো একটা মান রক্ষের ব্যাপার আছে, তাই না? তো সেই জন্যে মানে আপনি বলুন, মানে আপনি কি চাইছেন? না না মশাই, আমরা প্রথা অনুযায়ী কন্যাপণ দিয়ে ঘরে বউ আনবো। কত কন্যাপণ চান আপনি বলুন না, যে আসছে ঘরে সে তো সোনার পৃথিবী।
আপনি বলুন কতক্ষণ নেবেন বলুন। শুধু সোনার পৃথিবী নয় চাটুর্যে মশাই, শুধু সোনার পৃথিবী নয়, এমন মেয়ে না আপনি ত্রিভুবনে খুঁজে পাবেন নেকো। সে তো আমাদের সকলের মা। তা এমন কন্যের মান রক্ষার জন্য 300 টাকা তো দেওয়াই যায়, কি বলেন? কত? আগে 300। 300 টাকা কন্যাপণ? কোনো অসুবিধে? না না মুখুজ্জেমশাই, কন্যাপণ আমি ঠিক জোগাড় করবই। আমার বাবা নাই, আমার বড় দাদা নাই, গদায়ের সমস্ত দায়িত্ব আমার উপর। গদায়ের কোনো তুলনা হয়নি। ওর যোগ্য পাত্রী ঘরে আনতে কন্যাপণ তো দিতেই হবে।